অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের ছায়ায় 1934 সালে হেমেন্দ্র কুমার রায় লিখেছিলেন আজব দেশে অমলা। এই সময় লিখলে তিনি এই পশ্চিমবঙ্গেই হয়তো আজব দেশ খুঁজে পেতেন। কারণ ভোট ছেড়ে দিন, ভোটের দিন ঘোষণা ছেড়ে দিন, এসআইআর করতেও যেখানে কেন্দ্রীয় বাহিনী আনার কথা ভাবতে হয়, সেটা এক অর্থে আজব দেশ তো বটেই। সেই নিয়েই প্রথম প্রশ্ন। রাজ্য সহযোগিতা না করলে বিএলওদের রক্ষা করতে কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে, সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন। যা করার করুন, না হলে বিশৃঙ্খলা তৈরি হবে, বলল সর্বোচ্চ আদালত। তবে কি ভোট ঘোষণার আগে এসআইআর পর্বেই কেন্দ্রীয় বাহিনীকে এ রাজ্যে দেখা যাবে? দ্বিতীয় প্রশ্ন। দরকার নেই, তাও 1 কোটি পুলিশ পাঠাবে, খরচ দেবে রাজ্য আর গুলি চালাবে কেন্দ্রীয় সরকার। দলীয় সভা থেকে আক্রমণ মুখ্যমন্ত্রী। ভোটের 3 মাস আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুরু হয়ে গেল সেই চেনা সংঘাত। তৃতীয় প্রশ্ন। অনেকে মারা যাননি, কিন্তু মৃত দেখানো হচ্ছে। 1 কোটি নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। মৃত ভোটাররা আসলে তৃণমূলের সম্পদ, কড়া ভাষায় আক্রমণ বিজেপি। চূড়ান্ত তালিকায় বিপুল সংখ্যক মৃত ভোটার বাদ গেলে কার লাভ, কার ক্ষতি? চতুর্থ প্রশ্ন। কোর্ট বললেও 100 দিনের কাজের টাকা দেয়া হচ্ছে না, চাপানো হয়েছে শর্ত। এই অভিযোগ তুলে কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রী। 55,000 কোটি টাকার হিসেব দিতেই হবে, পাল্টা বিরোধী দলনেতা। কিন্তু এই চাপানুতরে কেন ভুগতে হবে গরিব মানুষকে? পঞ্চম প্রশ্ন। রবিবারের ব্রিগেডে গীতা পাঠের সভায় চিকেন প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে অপরাধীদের, তাও 48 ঘন্টা পরেও কেন এখনো অধরা হামলাকারীরা? ষষ্ঠ প্রশ্ন। আমার দলের সাহায্য ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, হুঙ্কার হুমায়ুন কবিরের। ভোটের আগে সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা, সুর চড়ালেন তৃণমূল নেত্রী। কিন্তু বাবরি তাস খেলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে আদৌ থাবা বসাতে পারবেন হুমায়ুন? তবে শুরুতেই দেখাবো আজ ঠিক কি হলো সুপ্রিম কোর্টে, দেখুন। বিধানসভা ভোটের আগে কি পশ্চিমবঙ্গে মোতায়েন হতে পারে কেন্দ্রীয় বাহিনী? এসআইআর পর্ব চলাকালীনই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ডাকবে নির্বাচন কমিশন? মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব পর্বে কমিশনের মন্তব্যের জেরে উস্কে গেছে এই জল্পনা। রাজ্য সরকারকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, না হলে বিএলওদের রক্ষা করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় এই সওয়াল করেন নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যা করার করুন, না হলে তো বিশৃঙ্খলা তৈরি হবে, কিছু প্রয়োজন হলে আমাদের বলুন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র একটি এফআইআর আছে, আর কোনো লিখিত অভিযোগ নেই। এরপরেই জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বিএলওরা এই মুহূর্তে আপনাদের হয়ে কাজ করছেন, তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের। তখনই কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ তোলেন নির্বাচন কমিশনের আইনজীবী। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, এটা কোনো ডেস্ক ওয়ার্ক নয়। একজন বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে হবে, তারপর সেটা আপলোড করতে হবে, এটাই চাপ। আমরা চাই তৃণমূল স্তরে এসআইআর এর প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিচারপতি বাগচি আরও বলেন, পশ্চিমবঙ্গ কি ব্যতিক্রম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা জারি করতে হবে? কোনো অসহযোগিতা করা হলে আমাদের জানান, আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। এবারে নির্বাচন কমিশনারকে সুস্থ স্বাভাবিক ভোট করতে গেলে এবং নিরপেক্ষ ভোট করতে গেলে তার এসআইআর করা জরুরি। এই এসআইআর করতে দেওয়াটা রাজ্য সরকার প্রথম থেকেই বাধা দিচ্ছে, এবং এই এসআইআর করার জন্য যা যা নিরাপত্তা দরকার জাতীয় নির্বাচন কমিশন স্টেট গভর্নমেন্টের থেকেও নিতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেও নিতে পারে। লোকসভা ভোটের কয়েকদিন আগে কিংবা বিধানসভা ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কিংবা টহলদারি দেখতে অভ্যস্ত রাজ্যবাসী। পশ্চিমবঙ্গ সেই বিরল রাজ্যের মধ্যে পড়ে যেখানে সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী ডাকতে হয়। কিন্তু এবার কি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নজিরবিহীন ঘটনা ঘটতে পারে? এই নিয়ে জল্পনার মধ্যেই কোচবিহারের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করাবে ইলেকশন কমিশন, আর টাকা বাড়াবে রাজ্য সরকার, আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। কি সুন্দর থিওরি! বুঝুন, পুলিশের দরকার নেই, তা সত্ত্বেও 1 কোটি পুলিশ পাঠাবে। তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। বাথরুমে যাওয়ার বাথরুম কে তৈরি করে দেবে? ওয়াশরুম রাজ্য সরকার। খেতে দেবে কে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সত্যি ব্যতিক্রমী।
কোথাও এইরকম ভোট চুরি হয় না, কোথাও এরকম রেগিং হয় না, কোথাও এইভাবে ভোটার লিস্টে কারচুপি হয় না। এই জালিয়াতিগুলো কেন হয়েছে? এই বিএলওদের ভয় দেখিয়ে, বিএলওদের থ্রেট করে, তাদের দিয়ে এই সমস্ত কুকাজ তৃণমূল কংগ্রেস করিয়েছে। এই যে বলছে না বিএলওরা কাজের চাপে অসুস্থ হচ্ছে, কোনো বিএলও কাজের চাপে অসুস্থ হচ্ছে না। তৃণমূলের হুমকি, তৃণমূলের ধমকির চাপে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে যুক্ত বিএলও ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পশ্চিমবঙ্গে ভোট নিয়ে অশান্তি, খুনোখুনি, রক্তপাত, প্রাণহানি কোনোটাই নতুন নয়। দশকের পর দশক ধরে চলছে। কংগ্রেস আমল থেকে বাম আমল, বাম আমল থেকে তৃণমূল আমল, সে একই জিনিস চলে আসছে। সুতরাং আগ্নেয়াস্ত্র হাতে কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারা দিচ্ছে, এটা এ রাজ্যের অত্যন্ত পরিচিত ছবি। আর ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই একেবারে এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী শান্তি বজায় রাখতে রুট মার্চ করছে, এটাও পশ্চিমবঙ্গের একেবারে চেনা দৃশ্য হয়ে গেছে। কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণার এখনও কয়েক মাস দেরি আছে। কিন্তু এখন থেকেই এসআইআর এর কারণে বিএলওদের নিরাপত্তার অভাব হচ্ছে এবং সেই বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ডাকার প্রয়োজন হচ্ছে, এটা সম্পূর্ণ অভূতপূর্ব। সবথেকে বড় কথা, বিএলওদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ডাকার কথা বিবেচনা করছে জাতীয় নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টে সেটা নির্বাচন কমিশন জানাচ্ছে। এ ঘটনা অতীতে ভারতবর্ষ কোনোদিন দেখেনি। এই শুনানির সময় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন যে ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। আমি আমার প্রথম বক্তা দেবাংশু ভট্টাচার্যের কাছে আসব। দেবাংশু, কাজের চাপে বিএলওদের মৃত্যু, এমনকি আত্মহত্যাও দেশের প্রায় সর্বত্র ঘটছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গুজরাট এবং উত্তরপ্রদেশে এখন হয়তো পশ্চিমবঙ্গের ফিগারও ছাড়িয়ে গেছে, সে প্রসঙ্গে আসব। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে বিএলওদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ডাকার কথা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ভাবতে হচ্ছে। দেবাংশু, প্রথমে এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। দেখুন সুমনদা, আপনি একটা কথা বললেন যে ইলেকশন কমিশনকে পর্যন্ত বলতে হচ্ছে এরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা। কোশ্মিনকালেও দেখতে হয়নি। আমরা তো কোশ্মিনকালে বিজেপিকেও ইলেকশন কমিশনের স্পোক্সপারসন হতে দেখিনি। আমরা তো কোশ্মিনকালেও এরকম ইলেকশন কমিশন দেখিনি যে ইলেকশনের সময় নরেন্দ্র মোদী যা যা কথা বলা যায় না কোড অফ কন্ডাক্ট চলাকালীন, সেই কথাগুলো বলার পরেও নরেন্দ্র মোদীর এগেনস্টে একটা অ্যাকশন হয় না লোকসভা কিংবা বিধানসভায়। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনের আগে 48 ঘন্টার জন্য তাকে ব্যান করে দেওয়া হয়, তিনি প্রচার করতে পারেন না। এটাও তো আমরা প্রথমবারের জন্য দেখছি। ফলে ইলেকশন তোমার এই তালিকায় আমি একটা যোগ করব, কিন্তু সেটা পরে, সজলের আগে। কিন্তু একটা জিনিস বলো, তামিলনাড়ু কিংবা কেরলেও তো বিরোধী শাসিত সরকার, সেখানে এই নির্বাচন কমিশনকে তো কেন্দ্রীয় বাহিনী ডাকতে হচ্ছে না, এসআইআর হচ্ছে। কারণ সুমনদা, তামিলনাড়ু বা কেরালায় কোথাও বিজেপি সেকেন্ড পার্টি নয়, বিজেপি থার্ড পার্টি। আমি আপনাকে এটাই বলতে চাইছি, কিন্তু হতে তো চায়, অ্যাসপিরেশন তো আছে, না হতে চাই, চেষ্টা করছে। সুমনদা, মুশকিলটা হচ্ছে যে মানে তামিলনাড়ু আর ওইখানে পরিস্থিতি এরকম, বিজেপি লাস্ট ইলেকশনে 10ও পায়নি, ফলে ওরা 80 পাওয়ার কথা ভাবতে পারে না। এবার এখানে বিজেপি 24 পাচ্ছে প্রত্যেকবার, 25 পেয়ে পাস করতে পারছে না, তো ওদের এক্সপেকটেশন একটু বেশি, কিন্তু প্রত্যেকবারই মুখ থুবড়ে পড়ছে। আমি বলছি সুমনদা, কথাটা সেটা নয়। যখনই ইলেকশন কমিশনের আশা নিয়ে প্রশ্ন হয়, তখনই বিজেপি নেতাদের মুখে এমন একটা উজ্জ্বল হাসি যেন বরযাত্রী আসছে, ঠিক আছে, মানে এমন হাসি, পাত পেরে খাওয়া দাওয়া হবে। আমি বুঝি না এই আনন্দটা কিসের। কারণ সুমনদা, 2016 বিধানসভা, 2021 অ্যাসেম্বলি, 2024 লোকসভা, যতবার যত বেশি ইলেকশন কমিশন, যত বেশি সেন্ট্রাল ফোর্স এসছে, যত বেশি দফা ইলেকশন হয়েছে, তত বেটার রেজাল্ট তৃণমূল কংগ্রেস করেছে। আমাদের বিরোধিতার জায়গাটা কিন্তু আমাদের ভয় নয়, আমরা ওয়েলকাম করছি, কত আসবেন আসুন, কিন্তু খরচাটা দাদা আপনারা দিন না, খরচটা আপনারা দিন না। নরেন্দ্র মোদী খরচটা দিন না, বাংলার টাকাটা তো আটকে রেখে দিয়েছেন। সংবিধান পাল্টাতে হবে, কেন্দ্রীয় বাহিনীর এই সাপোর্টটা যদি স্টেট না বিয়ার করে, আমি বলছি সুমনদা, কনস্টিটিউশন তো টাকা আটকে রাখার কথাও বলে না, সেটা তো করা হচ্ছে। কনস্টিটিউশন তো লোকের পেটে লাথি মেরে টাকাটা আটকে রেখে দিচ্ছেন, যেটা সুপ্রিম কোর্ট থেকে থাপ্পড় মারার পর আবার বড় বড় নথি পাঠাতে হচ্ছে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের থাপ্পড় খাচ্ছে যখন, পাবলিকের থাপ্পড় খাওয়ার আগে 1 টাকা নিজে থেকে করে দিন না, একটু পয়সা দিয়ে হেল্প করুন না স্টেটকে। বিহারের সময় তো 80,000 করোড়, 90,000 করোড়, 60,000 করোড় ভোটে জেতার জন্য সব হয়। আরে বাংলা একটা ইলেকশন, একটা সেন্ট্রাল ফোর্সে 300-400 কোটি টাকা দিয়ে দিন। আমাদের এথিক্যাল পয়েন্টে প্রশ্ন, যে টাকা আপনারা দেবেন না, রাজ্যকে খরচা করতে হবে, সেই রাজ্যের খরচটা আটকে রেখে দেবেন। কারণ হচ্ছে প্রমাণিত সত্য, যত বেশি দফায় ভোট হয়েছে, যত বেশি ফোর্স এসছে, আমাদের রেজাল্ট তত ভালো হয়েছে। আমাদের এসবে কিচ্ছু যায় আসে না। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, রাহুল সিনহা আজকে একটা কথা বললেন যে কোনো বিএলও এমনি এমনি মারা যাচ্ছে না, তৃণমূলের চাপে মারা যাচ্ছে। তাহলে আজকে রাহুল সিনহা স্বীকার করলেন গুজরাটে তৃণমূল আছে, রাহুল সিনহা স্বীকার করলেন মধ্যপ্রদেশে তৃণমূল আছে, রাহুল সিনহা স্বীকার করলেন রাজস্থানে তৃণমূল আছে।
কারণ তৃণমূলের চাপে হলে তাহলে ওইখানে মারা গেলেন কি করে? এবং সর্বোপরি একজন বিএলও সুইসাইড করার আগে ভিডিও নোটে হাউ হাউ করে কাঁদছেন। তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বিএলও নন। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন তার প্রিয়জনদের বাই বাই বলছেন, বলে সে সুইসাইড করছেন। তিনি বিএলও, কাজের চাপের কথা উল্লেখ করছেন, ওখানে তো তৃণমূল নেই। তো আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে যে এই যে ইরেসপন্সিবল কথাবার্তাগুলো, ইনসেনসিটিভ কথাবার্তাগুলো বিজেপি নেতারা পরপর বলে যাচ্ছেন, এনারা ভুলে যাচ্ছেন বিজেপি কিন্তু সুমনদা 2019-এর লোকসভা নির্বাচনে আপনি যদি রেজাল্ট দেখেন তাহলে পোস্টাল ব্যালটের নিরিখে কিন্তু বিজেপি অনেকগুলো সিট জিতেছিল। বিজেপি বুঝতে পারছেন এই কাজগুলো করে তারা, দেখবেন আপনাদের যখন ভোটের রেজাল্টের দিন কাউন্টিং শুরু হয়, শুরুতে বিজেপি এগিয়ে থাকে, তৃণমূল কাছাকাছি থাকে। লোকসভার সময় বিজেপি 18, তৃণমূল 17 এরকম হয়। তো বিজেপি পোস্টাল ব্যালটে ভোট পেয়েছে আগের বারে আমাদের চাইতে একটু বেটার। কিন্তু বিজেপি এই যে কাজগুলো করছে না, এতে বিজেপি পোস্টাল ব্যালটের ভোটগুলো গেল। কারণ হচ্ছে এই মানুষগুলো, এই সরকারি কর্মচারীগুলো এদের কাছে ইলেকশন কমিশন ইউজ করছে, কিন্তু এদের প্রতি কোনো দায়বদ্ধতাই নেই ইলেকশন কমিশনের। আমি শেষ একটা কথা বলে শুধু শেষ করবো সুমনদা, সেটা হচ্ছে ইলেকশন কমিশন আজকে এসআইআর করছে বাংলার মাটিতে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আমায় একটা কথা বলুন, রাজ্যর থেকে এখনো পর্যন্ত কোন প্রবলেমটা ইলেকশন কমিশন এক্সট্রা ফেস করেছে যে কারণে আজকে কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা বলতে হচ্ছে, যে কেন্দ্রীয় বাহিনী অন্য কোনো স্টেটে ডাকতে বলা হচ্ছে না? আজকে কেন্দ্রীয় বাহিনী ডেকে কি হবে? ফর্ম বিলিত হয়ে গেছে, বাকি রইল ক্যাম্পগুলো যেখানে লোকে যাবে এর পরবর্তীকালে। সেই ক্যাম্পে আপনি সেন্ট্রাল ফোর্স দিয়ে এক্সট্রা কি করবেন আপনি আমাকে বুঝিয়ে দিন। বেশ, নির্বাচন কমিশনের টাইমিং নিয়ে নিঃসন্দেহে আমি ইলাবোরেটলি প্রশ্নে আসবো, কিন্তু ও একটা দীর্ঘ তালিকা দিচ্ছে। আচ্ছা, সংবিধান তো দুর্নীতি করতেও বলে না, সংবিধান তো ভোটের দিন কারচুপি বা মারধর রক্তারক্তি তাতেও বলে না, কিন্তু আমাদের রাজ্যে সেই খুনোখুনির ছবিটা কিছুতেই পাল্টায় না। আমি দ্বিতীয় আরেকটা কথা বলবো, ও শুরু করলো, সত্যি তো, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের স্পোক্সপারসন কেন্দ্রের শাসক দল তো হতে পারে না, আবার পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ তো বটেই স্পোক্সপারসন হয়েছে এই রাজ্যের শাসক দল। রাজীব হাসিনার পাশে কিভাবে তারা দাঁড়িয়েছে সে তো টেলিভিশনের দর্শক ভুলে যাননি। কিন্তু আমি এই পরবর্তী ক্ষেত্রে বিএলওদের কথা, তাদের নিরাপত্তার কথা এত আসছে, আমি বলছি আমি পরের পর বক্তব্য দেখাতে পারতাম যে এই রাজ্যে কখনো টেলিফোনিক বক্তব্য, কখনো একেবারে পদাধিকারী তিনি মঞ্চের ওপর থেকে বিএলওকে হুমকি দিচ্ছেন যে রাতের মধ্যে ঘর বাড়ি ভেঙে দেবো, হাত পা কেটে নেবো, জবাই করে দেবো ইত্যাদি, কখনো ফোনে। গিরীন্দ্রনাথ বর্মন, তিনি কোচবিহারের তৃণমূলের চেয়ারম্যান, তিনি বলছেন কোনো বিএলও যদি অসম্পূর্ণ লিস্ট নিয়ে আসে বিএলওকে বেঁধে রাখো, এই হুমকি অন ক্যামেরা আছে। কিন্তু পাশাপাশি অবশ্যই আজকে ব্রেন স্ট্রোকে নামখানার বিএলও অসুস্থ হয়ে পড়েছেন, গুরুতর অসুস্থ। তাকে নিয়ে আসা হয়েছিল নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে, সিইও দফতরের সামনে বিএলও সংগঠনের সদস্যরা। আমি বলছি সেটা তার স্বাস্থ্যের প্রতি আরেকটা অবিচার হয়ে গেল না তো? কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনের প্রত্যেকটা পদক্ষেপে একটা নয় একাধিক প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন আপনাদের কাছে রাখবো। তার আগে আজকের ছবিটা সিইও দফতরের সামনে থেকে। বিক্ষোভ, রাতভর অবস্থান, স্লোগান। সাম্প্রতিককালে বারবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। এরই মধ্যে মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত নামখানার বিএলওকে নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা। আর এদিনই সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একটি মামলায় নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, পশ্চিমবঙ্গে সিইওর অফিস ঘেরাও করা হচ্ছে, জায়গায় জায়গায় ঘেরাও হচ্ছে জেলা আধিকারিকদের অফিস। রাজ্য সরকারের আমাদের সঙ্গে সহযোগিতা করার কথা এবং আমাদের সুরক্ষা দেওয়ার কথা। যদি রাজ্য সরকার অস্বীকার করে তাহলে আমাদের পুলিশকে ডেপুটেশনে নিয়ে নিতে হবে। যদি স্থানীয় পুলিশের উপর ভরসা করতে না পারি তাহলে কেন্দ্রীয় বাহিনী নিতে হবে। মাননীয় সুপ্রিম কোর্টকে পূর্ণ সমর্থন জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা আস্থা জানিয়েও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে আন্দোলন করার অধিকার আমাদের এই সংবিধান দিয়েছে এবং আন্দোলন করা, মানুষের কথা বলার অধিকার সেই সংসদীয় গণতন্ত্রকে কিন্তু শক্তিশালী করে। এই বিষয়ে আমার এই মতামতই থাকবে, আন্দোলন হোক, মানুষ তাদের বক্তব্য তুলে ধরুক, তবেই তো কোথাও মনে হবে যে আমাদের গণতন্ত্রটা সত্যি প্রতিষ্ঠিত হয়ে আছে। এসআইআর পর্বের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন মাতঙ্গিরি হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস দাস, যিনি দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের 276 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। পরিবার অভিযোগ তোলে এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর। এরপর এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আমার বাবার তো এই অবস্থাতে ব্রেন স্ট্রোকের পরে এই কন্ডিশন, এখন এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে। এইভাবে সময় না দিয়ে এভাবে একটা স্বাভাবিক মানুষকে কেন এইভাবে করা হলো? মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়ার পরই অ্যাম্বুলেন্সে করে অসুস্থ বিএলওকে নিয়ে যাওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। সেখানে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। বিএলও ডিউটি করা অবস্থাতে ওনার ব্রেন স্ট্রোক হয়, ওনার ডান দিকটা প্যারালিসিস হয়ে যায়, তাহলে ইসিআই কে দায় নিতে হবে। এটা কোন বিএলও? পশ্চিমবঙ্গের মানুষ এই বিএলওদের চেনেন, বিএলওদের ধর্ণা মঞ্চে কারা থাকেন সেটাও মানুষ জানেন। নির্বাচন কমিশনের কাছে 15 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন নামখানার অসুস্থ বিএলওর ছেলে। রুমা পাল, সত্যজিৎ বৈদ্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার বিষয়টা সম্পূর্ণ অন্য জায়গায়। রামায়ণে কুম্ভকর্ণের কথা ছিল, 6 মাস জাগতো আর 6 মাস কুম্ভকর্ণ ঘুমতো। এ তো দেখছি ঘোর কলিকালে দেরিতে ঘুম ভাঙার ক্ষেত্রেও কুম্ভকর্ণের রেকর্ড ভেঙে দেবে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর শুরু হওয়ার 36 দিন পর, ভাবুন 36 দিন পর মনে হলো বিএলওদের নিরাপত্তা দরকার। এখন তো বর্ধিত সময়সীমা চলছে কাজ শেষ করার। আমি বলছি যে ধরুন আজকেই ঘোষণা হয়েছে যে 99.99% কাজ হয়ে গেছে। তো এই 99.99% কাজ হয়ে যাওয়ার পর অবশেষে মনে পড়লো বিএলওদের কথা। এসআইআর শুরুর আগে থেকে বিএলওরা ক্যাটেগরিক্যালি নিরাপত্তা চেয়েছিলেন, আজ হঠাৎ তাদের কথা মনে পড়লো। বেশিরভাগ বিএলও স্থানীয় মানুষ। ধরুন কজনের সেই সাহস আছে যে কোনো একটা ঘটনা, সেটা হুমকি হতে পারে, সেটা শারীরিক হেনস্থা হতে পারে, যে থানায় এফআইআর করবেন। আজ কাজ শেষ হওয়ার প্রায় শেষের মুখে অবশেষে কুম্ভকর্ণের ঘুম ভাঙিল। আমার পরের বক্তা সজল ঘোষ। সজল, এই নির্বাচন কমিশনের ভরসায় এ রাজ্যে ভোট হবে? ঈশ্বর পশ্চিমবঙ্গবাসীর সহায় হন। আপনি যা বলেছেন এই বিষয়ে আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। যে কখনো কখনো আমিও কনফিউজ হয়ে যাই যে ধরুন বিএলওর এখন প্রায় কোনো কাজই নেই। হ্যাঁ, এই অবস্থায় বিএলওদের নিরাপত্তাটা দেবে কোথায় সেটা আমি বুঝতে পারছি না। ঠিক সেরকমভাবে এটাও বুঝতে পারছি না যে যখন বিএলওদের কাজ শেষ হয়ে গেছে ঠিক সেই সময় বিএলওরা ইসি অফিস ঘেরাও করছে, তাদেরই বা কী লাভ আছে? আমি দেখলাম এটা হৃদয় বিদারক। মানে আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। ছেলেটা মানে ইমিডিয়েটলি যাকে হাসপাতালে ভর্তি করা উচিত। দেখুন, এইটা আমি বিএলও সংগঠন, বিএলও কেউ নেই, ওদের নাম বিএলও, হ্যাঁ, বড় লাফড়াবাজ অর্গানাইজেশন, এটার মধ্যে বিএলও কেউ নেই। আমার বক্তব্য হচ্ছে এই যে ছেলেটাকে ওর বাপ ছেলে বাপটাকে নিয়ে এসছে, ওর আসলে 15 লক্ষ টাকা দরকার আছে, অথবা বাবাটা মরে গেলে সরকারের ঘোষিত ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা পাবে, এটাই হচ্ছে ওর প্ল্যান। আপনি বলুন তো, আপনাদের ঘরে সন্তান সন্ততি, বাবা মা গুরুজন আছে, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর কুণাল ঘোষের মধ্যে নাকে নল ঢুকিয়ে তাকে নিয়ে এসছে অর্গানাইজেশনে এটা সোয়াপ করতে, টিভিতে ছবি দেখাতে। আপনি আমায় বলুন, হয় পুরো বিষয়টা সাজানো, নয় পুরোটা ছেলের পরিকল্পনা, বাপকে মেরে ফেলা, এছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমি আগে বলেছিলাম যে শকুন, আমি দেখছি এই তৃণমূলী শকুন না, মরতে দিচ্ছে না, তার আগে এসে বলছে যে কখন মরবে, আর মরলে পরেই ডিগবাজি। আমি বলুন 99% কাজ যেখানে শেষ হয়ে গেছে, আমি জানি না যে বিএলওটিকে দেখাচ্ছেন তার কমপ্লিট হয়ে গেছে কিনা কাজ, সেটাও কিন্তু বাজারে আসছে না। আপনি বলুন সেই লোকটা। একটা কথা, শুধু সাজানো কথাটা তুমি প্রত্যাহার করলে ভালো লাগবে, কারণ এসএসকেএম হাসপাতাল থেকে রিলিজ হয়ে তারপরে এখানে এসেছে। এসএসকেএম এ তো সবাই বুক হাতে চেপে ধরে ভর্তি হয়ে যায়, এটা নতুন খবর কিছু আপনাদের কাছে? সবাই বুকে ব্যথা করতে করতে এসএসকেএম এ ভর্তি হয়ে যায়। ভিভিআইপি দের ক্ষেত্রে একজন সাধারণ মানুষ তখন ভিভিআইপি, এই বিএলও, তারপরে তৃণমূলকে সমর্থন করা বিএলও, সে ভিভিআইপি না, ও ভিভিআইপি। আমি আপনাকে বলি, ও ভালো বলেছে দেবাংশু, যা বলে ভালো হয়, ভালো বলে, দারুণ বলে, ফাটিয়ে, মানে মমতাদির মতো যা বলে ভোট বাড়ে আমাদের। বলছে ওরা বিএলওদের কান্না শুনতে পাচ্ছে, ওরা অভয়ার মায়ের কান্না শুনতে পায় না, ও 26,000 চাকরি যাওয়ার মানুষের কান্না শুনতে পায় না। ও বলছে পোস্টাল ব্যালটে বিজেপি জিতেছিল। আচ্ছা, পোস্টাল ব্যালটে যদি বিজেপি জিতে থাকে, আপনি আমাকে বুঝিয়ে বলুন সে ব্যর্থতা কার? সিপিএম আমলে চিরকাল সিপিএম কিন্তু পোস্টাল ব্যালটে জিতত,
কারণ কি, তারা কর্মচারীরা খুশি ছিল বলে আমার ধারণা। এবারে দেখুন, পুলিশের পোস্টাল ব্যালট যাই হোক না কেন, সব সময় তৃণমূল জিতছে, কারণ ওটা ওরা কেড়ে দখল করে নিচ্ছে। বলছে এবারেও আরো খারাপ হবে, মানে পোস্টাল ব্যালটও হেরে যাবো, ওটা সময় বলবে। আমি শুধু আপনাকে বলছি, উত্তরপ্রদেশে, আমি তো অসুবিধা হবে, উত্তরপ্রদেশে মোরাদাবাদে যে বিএলও কাঁদছিলেন, আমি বলছি যে তারটাও সাজানো বলবে। আর দাদা কাঁদতেও পারে, আমি বলছি কাঁদতেও পারে, মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করেও প্রচুর মানুষ কাঁদছে। এই কদিন আগেও আমরা দেখেছি, হতেও পারে, প্রত্যেক বছর পরীক্ষায় হয়, প্রত্যেক বছর প্রেমে যত আত্মঘাতী হয়, তাহলে প্রেম নিষিদ্ধ করে দিন, বিয়ে নিষিদ্ধ করে দিন, তার থেকে বেশি তো আত্মঘাতী কিছুতে হয় না। আমি আপনাকে বলছি, আমি বলছি হয়তো তিনি এই চাপটা নিতে পারেননি, নেবার যোগ্যতা নেই, পরীক্ষার চাপও তো ছেলেমেয়েরা নিতে পারে না। পরীক্ষা, আপনি আমায় বলুন 84,000-এ যদি 2 জন মারা যায়, এটা স্বাভাবিক মৃত্যু, এটা স্বাভাবিক মৃত্যু। আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করছি, যে বিএলওকে আপনারা দেখালেন, ওই বিএলওর কাজ কত % হয়ে গিয়েছে? ওর কাজ দেখা যাবে হয়তো 100% কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরেও কাজ নেই বলে আত্মহত্যা করে, মানে ব্রেন স্ট্রোক হয়ে গেল কিনা সেটাও জানতে হবে তো, যে আমার কাজের চাপ চলে গেল। আমি বলছি এগুলো সমস্তটাই ইয়ার্কি মারছে ওরা রাজনীতির নামে এত নোংরামিতে নেমেছে, আতঙ্কে করছে। আপনি আমায় বলুন 99.99 মানে 24 ক্যারেট গোল্ড যেটা হয়, সেইখানে যেখানে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, সেখানে লোকের হার্ট অ্যাটাক হবে কেন, ব্রেন স্ট্রোক হবে কেন, গলায় দড়ি দেবে কেন? বিএলও সংগঠন এত কথা বলছে, এক লাইন, বিএলওদের টাকাটার ব্যাপারে একটাও কথা বলছে না। বিএলওদের পাওনা অধিকার, তো এইটাই তো অধিকার। ওরা চাইছে মরে যাক, সরকার 2 লক্ষ টাকা দেবে, মানে এ রাজ্যে মদ খেয়ে মরলেও 2 লক্ষ, এ রাজ্যে বিএলও মরলেও 2 লক্ষ, অথচ হজে গিয়ে মরলে 10 লক্ষ। আমি সরাসরি বিএলও সংগঠনের প্রতিনিধির কাছে যাব, ফোনে আছেন, তার আগে দেবাংশু। আমি প্রথমেই বলছি, বিজেপির প্রতিনিধি যে বিএলওর ফুল ফর্ম ওই বড় লাফরাবাজ অর্গানাইজেশন বলেন, সেটা তীব্র নিন্দা জানাই প্রথমে। তোমার নিন্দা কি কথা হচ্ছে, 2 নম্বর কথা হচ্ছে, ও নিন্দা করবে, ওটা রেজাল্টের দিন দেখো। আমি বলছি দাদা একটু দাঁড়িয়ে যাও না, তুমি তো বললে বসতে বলেছ আমায়। আচ্ছা বসো, বসেই চুপ থেকে বসো, মজা হবে, তুই বসো, ঠান্ডা লাগছে। আমি বলছি প্রথম কথা, 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে, এই যে 84,000 মৃত্যুর মধ্যে মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু বলে এত ইনসেনসিটিভ কথা বলা, আমার বক্তব্য হচ্ছে এই যুক্তিতে তো যখন বাংলায় কোনো একটা ন্যাক্কারজনক ধর্ষণ কাণ্ড ঘটে, বিজেপি বিজেপি রাস্তায় নেমে যায়, আমি বলছি যখন রাস্তায় নেমে যায়, তাহলে বিজেপি যখন এই যুক্তিটা দিচ্ছে যে যখন একটা কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাতে তো প্রেমেও লোকে সুইসাইড করছে কত রকম ভাবে, তাহলে ওই মৃত্যুটাকে বিজেপি স্বাভাবিক মৃত্যু হিসেবে কাউন্ট করে, ন্যাচারাল মৃত্যু হিসেবে কাউন্ট করে। একজন মানুষ সুইসাইড করছেন, সেই সুইসাইডাল ডেথটাকে স্বাভাবিক ডেথ হিসেবে বিজেপি করতে পারে, কারণ এদের দলের নেতা নরেন্দ্র মোদী একমাত্র নিজেকে নন বায়োলজিক্যাল বলতে পেরেছেন, আর কেউ পারে না। আবারও বলছি, হ্যাঁ ঠিকই বলেছে, উনি নিজেকে নন বায়োলজিক্যাল বলেছেন, আর মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার জন্মের কোনো টাইমের ঠিক ঠিকানা নেই, আমার জানা নেই, আমাদের বাবা মা নেই, আমার তো আমার বাবা মা নেই, তৃণমূল হলে স্বাভাবিক, আমাদের বাবা মা হলে বাবা মাকে ছেড়ে তোমাদের প্রজন্মে ফেরো, তৃণমূল হলে জন্ম বৃত্তান্ত গন্ডগোল থাকবে না, আমি এর মধ্যে যাব না। পুরনো সময় জন্মানো বহু মানুষ জন্মের টাইম জানেন না, তৃণমূল হলে জন্ম বৃত্তান্ত তোমার বাবা মা আছে সঠিক, তোমার বাবা মা একদম জানতো, পুরো ডেট তারিখ দিয়ে বাবা মাকে একটু রেহাই দেওয়া হোক, আমরা আমাদের প্রজন্মে ব্যাক করি অ্যাটলিস্ট। আমি একটা কথা খুব স্পষ্ট বলতে যাই, এক হচ্ছে যে বিএলওদের ওপর কাজের চাপ, এটা নিয়ে আমার মনে হয় না যে সংশয়ের কোনো জায়গা আছে, এবং সেই কাজ 2 গুণ 3 গুণ 4 গুণ হয়েছে কেন জানেন? প্রথম দিন থেকে যে ইস্যুটা আমরা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপের জন্য। প্রতিদিন আপনার নির্দেশ যদি পাল্টায়, কোনো রকম এসওপি ছাড়া একটা বিপুল বিরাট কাজে আপনি ঝাঁপিয়ে পড়েন, সেক্ষেত্রে হোঁচট খেতে হবে, এবং সেই হোঁচট ওপরে কতটা খেতে হয় জানি না, কিন্তু যারা ফুট সোলজার থাকেন তারা বাড়ি বাড়ি গিয়ে ডেটা কালেকশন এবং অ্যানালিসিস করেন এবং বিএলও অ্যাপ সামলাচ্ছেন, তাদের প্রতি মুহূর্তে আজকেও সেই ধাক্কাটা খেতে হচ্ছে। সজল বলল কাজ প্রায় হয়ে গেছে, নির্বাচন কমিশন বলছে কাজ প্রায় হয়ে গেছে, খুব ভালো কথা। এই বিএলওর প্রাথমিক কাজটা হওয়ার পর এখন সমস্ত ক্ষেত্রে এই মৃতের সংখ্যা, এমনকি যারা 2002 সালে নাম পাওয়া যাচ্ছে না, আলাদা করে একাধিক অ্যানালিসিস করতে হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে। আমি বলছি এইগুলো কিন্তু কাজ আছে, এবং সেই কাজটা অনগোয়িং কাজ, সেই কাজটা আজও চলছে। যে কোনো বিএলও তার সাক্ষ্য দেবেন। এই মুহূর্তে যেমন টেলিফোন লাইনে একজন বিএলও আছেন, স্বপনবাবু আছেন, আমি তার কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের সামনে যে প্যাকেজটা রাখবো, যে প্রতিবেদনটা রাখবো, সেটা হচ্ছে
যে এই এসআইআর নিয়ে আজকে মুখ্যমন্ত্রী একেবারে এনআরসির সঙ্গে এক করে দেখালেন, পাশাপাশি মারাত্মক একটা অভিযোগ করলেন, সেটা হচ্ছে মারা যায়নি অথচ মৃত দেখাচ্ছে নির্বাচন কমিশন। বিরোধীরা একেবারে স্পষ্ট বলছেন যে এই মৃতরা আসলে তৃণমূলের সম্পদ, কারণ ওই দ্বিজেনবাবুদের ভোটগুলো দুপুরের মধ্যে পড়ে যেত। এই চাপানুতার আমার পরের প্রতিবেদনে আপনাদের সামনে রাখব। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না। কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন, এখন জোর কদমে চলছে এসআইআর। এই আবহেই ফের মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো এনআরসি প্রসঙ্গ। যে কোচবিহারের একাধিক বাসিন্দাকে অসম থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে, সেই কোচবিহারে দাঁড়িয়েই ফের একবার কৌশলে এসআইআর এর সঙ্গে এনআরসিকে জুড়ে দিয়ে বিজেপি ও মোদী সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। আমরা এনআরসি করতে দেব না, নিশ্চিন্তে থাকুন, কোনো ডিটেনশন ক্যাম্প এখানে হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের নেপথ্যে অন্য গন্ধ পাচ্ছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী এখন দেখছে হাওয়া খারাপ, সংখ্যালঘু মানুষ পাশ থেকে পালাচ্ছে, এবার আবার সেই এনআরসি, আবার ডিটেনশন ক্যাম্পের নাম করে তাদেরকে ধরে রাখার চেষ্টা করছে। এই তো গল্প। এসআইআর নিয়ে এদিন আরেকটি ইঙ্গিতপূর্ণ কথা শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। এদের চালাকি হচ্ছে। ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে। উনি তো সবই জেনে গেছেন, ফাইনাল লিস্ট বের করে ভোট ঘোষণা করে যখন উনি তো সবই জেনে গেছেন, কারণ ওনার ভয় রয়েছে। এই এসআইআর এর মাধ্যমে প্রচুর লক্ষ লক্ষ লোক, এখন পর্যন্ত আপডেট আছে সংখ্যাটা 56 লক্ষ, এবং এটাও উনি ভালো করে জেনে গেছেন যে এই বৈতরণী এই নির্বাচনে 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পার করতে পারবে না। একদিকে যখন এই রাজনৈতিক তরজা চলছে, তখন এনুমারেশন ফর্ম ফিল আপ পর্বের শেষ লগ্নেও ভুয়ো ভোটার ধরতে আরেক নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার বুথ ভিত্তিক মৃতদের তালিকা চেয়ে পাঠাচ্ছে তারা। মঙ্গলবার এক বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা মুখ্য নির্বাচনী আধিকারিকদের জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। প্রত্যেক বিএলওকে আবার মৃতদের নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আধার কর্তৃপক্ষের থেকে পাওয়া নথিও পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সেই নথির সঙ্গে তালিকা মিলিয়ে দেখতে হবে বিএলওদের। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার মনে আছে এসআইআর শুরুর আগে এই রাজ্যের পরিস্থিতি বিচার করে নির্বাচন কমিশনকে বিএলওদের একাধিক সংগঠনের তরফে, এই আমার সঙ্গে ফোনে যিনি আছেন স্বপনবাবুরা, একেবারে স্পষ্ট করে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছিলেন। এমনকি 1 নভেম্বর নজরুল মঞ্চে প্রশিক্ষণ ছিল, আপনারা জানেন। সেই প্রশিক্ষণের দিন বেশ কয়েকজন বিএলও এই দাবি একেবারে অন ক্যামেরা তোলেন এবং স্পষ্ট করে বলেন যে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। কি বলেছিলেন তারা সেদিন দেখাবো। নিরাপত্তা দিতেই হবে, আমরা নিরাপত্তা ছাড়া কাজ করতে পারবো, আমরা সেন্ট্রাল ফোর্সও চাইছি, কারণ মহিলাদের জন্য বিশেষ করে এটা দরকার আছে। এখন কথা হলো, এসআইআর শেষ হওয়ার 5 দিন আগে কেন্দ্রীয় বাহিনীর কথা সুপ্রিম কোর্টে বলে যে চাপ বাড়ানোর খেলা হচ্ছে নাকি নির্ভেজাল প্লেইং টু দ্য গ্যালারি হচ্ছে। অবশ্যই স্বপনবাবুর কাছে সেই প্রশ্ন নিয়েই যাব। আপনার টেলিফোনের মাধ্যমে আপনাদের এবিপি আনন্দের যারা দর্শক আছেন এবং শ্রোতা আছেন তাদেরকে শুভরাত্রি জানাচ্ছি, এবং ওখানে যারা অতিথি আছেন তাদের প্রত্যেকে আমাদের অভিনন্দন জানাই। বিষয়টা হচ্ছে যে আপনি যে দুটো কথা বললেন, যে তার মধ্যে একটা কথা অত্যন্ত সত্য কথা, যেটা হচ্ছে যে প্লেইং টু দ্য গ্যালারি। আপনি নিশ্চয়ই জানেন যে 27 তারিখে এসআইআর ঘোষণা হয়েছে। যেদিন সন্ধ্যেবেলা ঘোষণা হয় সেদিন দুপুরবেলায় আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম, এবং আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এসআইআর করতে গেলে বিএলওদের নিরাপত্তা, তাদের সিকিউরিটি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে আমরা মনে করি, এবং সেটাতে নির্বাচন কমিশনকে এবং সিও দপ্তরকে নিশ্চিত করতে হবে। আমরা এমনকি কেন্দ্রীয় বাহিনীর দাবিও করেছিলাম।
আজকেও নিশ্চয়ই খবরে দেখেছেন যে একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন একদম, এবং বেশ কয়েকজন বিএলও এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমাদের রাজ্যে অনেক বিএলও মারাও গেছেন। এখন প্রশ্নটা হচ্ছে কি, দেখুন, যে কেউ কেউ বলছেন যে কাজের চাপ নেই, হয়তো এটা ঘটনা যে কাজটা প্রায় শেষের দিকে চলে এসছে, আর মাত্র হাতে 2 দিন আছে, আজকের রাত, আগামীকাল এবং 11 তারিখ রাত 12টা পর্যন্ত যা কাজ শেষের মধ্যে করে দিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যে এসআইআরটা যখন শুরু হয়েছিল, বিএলও অ্যাপটা যখন খোলা হয়েছিল, তখন মাত্র 3টে অপশন দিয়ে খোলা হয়েছিল, আর এখন যখন শেষ হচ্ছে তখন কিন্তু 9টা অপশন দিয়ে। তার মানে এর থেকে প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুত ছিল না। এসআইআর করতে গেলে কিরকম পরিস্থিতি হয় বা কিরকম পরিস্থিতি হতে পারে সেই ব্যাপারে তাদের ধারণা ছিল না। না হলে এইভাবে দিনের পর দিন আমরা দাবি করে গেছি যে এই ধরনের জিনিসগুলো থাকা দরকার ছিল, আপনারা সেগুলো প্রস্তুতি নেননি। অবশেষে আমাদের দাবি মেনে কিন্তু একটার পর একটা অপশন এলো। যেমন প্রথমটা বলি আমি, যে তথ্য যে আপলোড করা হচ্ছে সেখানে হয়তো অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যাচ্ছে, আবার কোথাও চাপের মাথায় বিএলওরা ভুল তথ্য আপলোড করতে বাধ্য হচ্ছেন। তিনি যে বাড়িতে গিয়ে সেটাকে এডিট করে দেবেন সেই অপশনটা ছিল না। আমরা যখন দ্বিতীয়বার ডেপুটেশনে গেলাম যে এডিট অপশন দেওয়াটা বাধ্যতামূলক, এটা না দিলে কিন্তু কাজ করা যাবে না, তারা কয়েকদিনের মধ্যে এডিট অপশন দিল। তারপরে সার্ভারের অবস্থা কিরকম ছিল আপনারা সবাই জানেন। একদম, সার্ভারটা প্রায় 7-8 দিন ধরে ডাউন ছিল, ঠিক মতো কাজ করছিল না, না হলে বিএলওরা কিন্তু অনেক ফাস্ট কাজ করে দিত। সেটা থেকে মুক্তি পেলাম। অবশেষে যেটা দিয়েছে, এই যে গতকাল সকালে আপনারা অবাক হবেন যে এসআইআর এর যে অনলাইন কাজটা, যেটা বিএলওদের পার্টে করার দরকার, সেটা শেষ হতে আর মাত্র হাতে 2 দিন 3 দিন সময় আছে। ঠিক তার আগের দিন একটা অপশন দেওয়া হলো কি না, ডুপ্লিকেট ভোটার। একদম, মানে যারা ফর্ম ফিল আপ করেছেন এবং আপলোড করে, যাদের নাম আপলোডেড হয়েছে, তাদের একই নামে বহু জায়গায় তাদের নাম দেখাচ্ছে, এবং প্রত্যেক বিএলও নয়, যে বিএলওর কাছে দেখাচ্ছে তাদের কাছে একটা তালিকা পাঠিয়ে দেওয়া হলো, এবং বিএলও একটা নতুন অপশন খুলে দেওয়া হলো যে এই যে ডুপ্লিকেট ভোটার যারা আছে তাদের তালিকা আমরা পাঠালাম, আপনারা এবার কিন্তু ভেরিফাই করবেন। তাদের প্রত্যেকের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে যে এই লোকটা যে নাম আপনার কাছে দেখাচ্ছে, আরো 2 জন বিএলওর কাছে দেখাচ্ছে, তাহলে এই যে ব্যক্তি আলাদা ব্যক্তি না একই ব্যক্তি সেটা চিহ্নিত করতে হবে। এটা শেষ মুহূর্তে এসে বলছি। তার সাথে সাথে কালকে একটা অর্ডার দিয়েছে, আপনারা সবাই জানেন, যে যারা মৃত ব্যক্তি তাদের তো তথ্য আপলোড করতে বলছে, তার সাথে সাথে যারা বয়স্ক লোক, মানে যাদেরকে জীবিত বলে দেখানো হয়েছে 85 অ্যান্ড অ্যাবাভ, তাদের বাড়িতে গিয়ে ভিজিট করতে বলছে। আবার শেষ মুহূর্তে হয়তো তথ্য আপলোড করা হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে আমি বলছি স্বপনবাবু, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে পদে পদে ওই এসওপি না থাকার যে সমস্যাটা, এক হচ্ছে এডিট বাটন, 2 হচ্ছে একটা দিন এমন গেছে যে 5 ঘন্টা থেকে 16 ঘন্টা সমস্ত সার্ভার হ্যাং করে গেছে, আপলোড হয়নি। ডুপ্লিকেট ভোটার্স, সেই ডুপ্লিকেট ভোটার্স এখন যেটা আপনি একেবারে সঠিকভাবে বললেন যে 2টো ছবি দিয়ে বিএলও অ্যাপে ছবি চলে আসছে, যে কেউ হয়তো 2টো প্রান্তের রাজ্যের একই ব্যক্তি ছবি দিয়েছে। আমি বলছি নিঃসন্দেহে এআই দিয়ে করানো হচ্ছে, খুব ভালো, কিন্তু এটা হচ্ছে শেষ হওয়ার 5 দিন আগে কেন হবে? এইটা যদি আগে হতো পুরো প্রসেসটা অনেক সুষ্ঠুভাবে হতো। ঠিক যেমন ধরুন এই যে বিএলওদের রিপোর্ট করতে হচ্ছে যে মৃত ভোটারের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে না এই নিয়ে দীর্ঘদিন একটা চাপানুতর বিভ্রান্তি চলেছে। এই প্রত্যেকটা কেসে ধরুন এই 85 বছরের যারা বয়স্ক, তার থেকে বেশি বয়স্ক ভোটার, তাদের ক্ষেত্রে যে রিপোর্ট, মৃতদের ক্ষেত্রে যে রিপোর্ট, এই রিপোর্টগুলো যদি আগে থেকে একটা এসওপি দিয়ে হতো, তাহলে এই কাজটা এই 99.99% নয় 100% আরও 5 দিন আগে হয়ে যেতে পারত। তো কোথাও তো একটা শুরু থেকে সম্পূর্ণ একটা এসওপির অভাব এবং অব্যবস্থা ছিল। স্বপনবাবু, মানে আমরা আপনার সঙ্গে 100% সহমত পোষণ করে বলছি। একটা জিনিস দেখুন, এই যে নির্দেশগুলো দিচ্ছে না, মানে বিএলও অ্যাপে তো কিছু অপশন আসছেই, আর ম্যাক্সিমাম নির্দেশ আছে কিন্তু ভার্বাল ডাইরেকশন, ভার্বাল ইনস্ট্রাকশন, একদম লিখিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। ধরুন প্রথমের দিকে বলা হয়েছিল কি যে যারা শিফটেড ভোটার বা ডেড ভোটার, তাদের আপনারা তথ্যগুলো নিয়ে রাখুন, কিন্তু এগুলো পোর্টালে আপলোড করতে হবে না বা বিএলও অ্যাপে আপলোড করতে হবে না, ওগুলো শেষে আমরা নির্দেশ দিলে আপলোড করব। এটা কেন বলা হলো? যদি আমি কোনো ডেড ভোটারের তার তথ্য প্রমাণ সহ যদি পেয়ে যাই, তাহলে আমি কেন তাকে ডেড বলে দেখাবো না? ঠিক। স্বপনবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত আমার পরের বক্তা সায়নদীপের কাছে যাব, কিন্তু তার আগে এই এসআইআর নিয়ে তর্ক বিতর্ক চাপানুতর শুধু যে এ রাজ্যে তা হচ্ছে তা নয়। আপনারা জানেন
12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, এবং তা নিয়ে আজকে সংসদ উত্তাল হলো। রাহুল গান্ধী প্রশ্ন তুললেন যে মুখ্য নির্বাচন কমিশনার কে হবে তা নিয়ে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ কেন এতটা আগ্রহী। পাশাপাশি একেবারে বিজেপির তরফ থেকে তার জবাব দেওয়া হলো, তৃণমূল কংগ্রেসও আক্রমণ শানালো। পরপর দেখাবো। Why is the Prime Minister and Amit Shah so keen on choosing exactly who the election commissioner is going to be? The election commission is not the authority to decide who is citizen and who is not citizen. बंगाल के चुनाव में हम घुसपैठियों की चर्चा तो करेंगे ही। বিহার বিধানসভা নির্বাচনের আগে থেকে লাগাতার এসআইআর নিয়ে আলোচনা চেয়ে সংসদে সুর চড়াচ্ছিল কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি। শীতকালীন অধিবেশনের শুরুতেও একই ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরে তারা। অবশেষে মঙ্গলবার লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্ক হলো, আর তাতেই অংশ নিয়ে এসআইআর, ভোট চুরির মতো ইস্যুতে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। ফের প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। Why is it that the CJI was removed from the selection panel of the election commissioner? On one side, Prime Minister Narendra Modi and Mr. Amit Shah. On the other side, the leader of the opposition. I have no voice in that room. What they decide is what happened. That the election of Haryana was stolen and the theft was ensured by the Election Commission of India. That after the SIR in Bihar, 1.2 lakh duplicate photos are existing in Bihar in the voting list. If you've cleaned up the voting list, why are there 1.2 lakh duplicates in Bihar? এখন এই সংবিধান নিয়েই তিনি বিহারে গিয়ে প্রচার করেছিলেন, ভোট চোর গদ্দি ছোড়। ফলাফল কি? এনডিএর আসন সংখ্যা বেড়ে গেল। রাহুল গান্ধী আবার শেষ বেঞ্চে চলে এলেন। তা রাহুল গান্ধীরা কাজ করুন, এই ভোট চুরির ব্যাপারটা নিয়ে এবার পশ্চিমবঙ্গের নির্বাচন ওখানেই চলে গেল। আর প্রথমেই যান অধীর চৌধুরীর বাড়ি, কারণ অধীর চৌধুরী বলছেন এখানে চুরি নয়, এখানে ডাকাতি হয়। এসআইআর নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে আসে লোকসভার বিতর্কে। ফের একবার রাজ্য দখলের ডাক শোনা যায় বিজেপির गलाय। बंगाल के चुनाव में हम घुसपैठियों की चर्चा तो करेंगे ही, लेकिन उसके साथ तृणमूल के कुशासन की भी हम चर्चा करेंगे। हम बंगाल में बहुसंख्यक समाज पर होने वाले अत्याचार की भी चर्चा करेंगे। हम जो माननीय अटल बिहारी वाजपेयी जी ने जो कहा था 2026 में वही बंगाल में होने जा रहा है। अंधेरा छटेगा, सूरज निकलेगा और बंगाल में इस बार कमल खिलेगा, कोई उसको रोक नहीं सकता है। बिहार तो हमारा हो गया, अब बंगाल की बारी। मोदी जी जाकर स्पीच दे आ रहे हैं, हम लोग तो घूसपटिया कर निकालने के लिए एसआईआर किया है। एक घूसपटिया नहीं मिला बिहार का इलेक्शन में। इफ द फॉरेनर्स हैव कम override come where they have come, BSF could not detect it, CISF could not detect it. There's a fault on the part of the Home Minister and the Honorable Prime Minister. সব মিলিয়ে বিধানসভা ভোটে এবার প্রধান ইস্যু এসআইআর, আর জানিয়ে সরগরম পশ্চিমবঙ্গ থেকে দিল্লি। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।